আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য মঞ্জিল সেনের লেখা গল্প রাতের হাতছানি। আজকের গল্পটি আমরা নিয়েছি মঞ্জিল সেনের ভয় সমগ্র দ্বিতীয় খণ্ড থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে রাতের হাতছানি। ভারী ব্যাগটা হাতে নিয়ে হাঁটতে আমার কষ্টই হচ্ছিল, তাই দামি গাড়িটা থামিয়ে ভদ্রলোক আমার গন্তব্যস্থল জিজ্ঞেস করতেই আমার মন আশায় নেচে উঠল। আমার জবাব শুনে ভদ্রলোক দরজা খুলে বললেন, আসুন, আমি ওই দিকেই যাচ্ছি। আমি ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে পড়লাম। ভদ্রলোক ভারী ব্যাগটার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। আমি বললাম, কলকাতা থেকে আসছি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এই অঞ্চলটা আমার আওতায়, তাই গত কদিন ধরে খুব ঘুরতে হচ্ছে। একটা সাইকেল রিক্সায় করে আসছিলাম, মাঝ রাস্তায় ওনার চেন ছিঁড়ে গিয়ে এই বিপত্তি। আধ ঘন্টার ওপর হাঁটছি, একটা রিক্সা কিংবা গাড়ি চোখে পড়ল না। এদিকটায় গাড়ি চলাচল কম। ভদ্রলোক সামনের দিকে তাকিয়ে বললেন, আমার সঙ্গে দেখা না হয়ে গেলে আপনাকে অনেকটা পথ হাঁটতে হতো। আপনার সঙ্গে দেখা হবে তা হয়তো আমার কপালে লেখাই ছিল। আমি একটু পরিহাস করার চেষ্টা করলাম। হয়তো তাই। ভদ্রলোক মৃদু হেসে জবাব দিলেন, ভদ্রলোক না বলে যুবক বলাই বোধহয় ব্যাকরণ সম্মত হবে। 25 থেকে 27-এর মধ্যে বয়স, লম্বা পাতলা চেহারা, একটু ফ্যাকাশে, কিন্তু ঠিক হীনস্বাস্থ্য তাও বলা চলে না। চোখে মুখে একটা আভিজাত্যের ছাপ চোখে পড়ে। কথায় কথায় আলাপ হলো। নাম জয়ন্ত ভাদুরী। বাবা সঞ্জয় ভাদুরীর লোহার ব্যবসা ছিল, প্রচুর টাকা করেছিলেন। বছর 2 হলো মারা গেছেন। জয়ন্তর ব্যবসাপত্র ধাতে সয় না, তাই সব বিক্রি করে দিয়েছে। এমনিতেই তার বাবা যা রেখে গেছেন তা 2-3 পুরুষের পক্ষে যথেষ্ট। সে একা মানুষ, টাকার অঙ্ক আরও বাড়িয়ে কি করবে? তবে একেবারে পায়ের উপর পা দিয়ে অলস জীবনযাপনও তার উদ্দেশ্য নয়। তাই সময় কাটাবার জন্য একটা কিছু করবে ভাবছে। সঞ্জয় ভাদুরী নামটা আমার কেমন যেন চেনা চেনা মনে হলো। কোথায় যেন শুনেছি, এবং তা যেন প্রীতিকর নয়, কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না। আমি রাতটা হোটেলে কাটাবো শুনে জয়ন্ত বলল, একটা রাতের ব্যাপার, আপনার আপত্তি না থাকলে আমার ওখানেই থাকতে পারেন। আমি একটু অস্বস্তি বোধ করলাম। এতটা সুবিধা নেওয়া আমার উচিত হবে কিনা বুঝতে পারলাম না। মুখে বললাম, আপনাকে বিব্রত করতে চাই না। ভুল বললেন। জয়ন্ত গম্ভীর মুখে বলল, আপনি বরং আমাকে বাধিত করবেন। অনেক দিন প্রাণ খুলে কথা বলি না। আপনার মতন একজন সঙ্গী পেলে রাতটা ভালোই কাটবে। আমি তার কথার ভঙ্গিতে অবাক হলাম। যা হোক, এ কথার পর আর আপত্তি করা চলে না, তাই আমিও তাকে দ্বিতীয়বার ধন্যবাদ জানালাম। ভাদুরী ভিলা এই অঞ্চলের শেষ সীমানায়। জায়গাটা বেশ নির্জন। প্রকাণ্ড বাড়ি, বিরাট জমি, বড় বড় গাছ। বাড়ির ভেতরে ঢুকলাম। প্রথমেই বসবার ঘর, সাজানো গোছানো। একটা গোল পাথরের টেবিলের ওপর দামি ফ্রেমে আটা একটি সুন্দরী সপ্তদশীর ছবি আমার চোখে পড়ল। সপ্তদশী কথাটা হয়তো আমি একটু কাব্য করে বলছি, কিন্তু ছবি দেখে বয়স তাই মনে হয়। বাড়িতে গৃহস্বামী ছাড়া আর কেউ না থাকলেও ঘরের কাজ করার লোক আছে জনা চারেক। হয়তো অত বড় বাড়ি ঝকঝকে তকতকে রাখতে গেলে ওর কম লোকে চলে না। ওদের মধ্যে একজন বড় একটা ট্রে করে চা আর খাবার নিয়ে এলো। আমার খিদেও পেয়েছিল প্রচণ্ড।
চায়ের পাট শেষ হতে জয়ন্ত বলল, চলুন আপনাকে বাড়িটা দেখাই। বাড়ির প্রত্যেকটা ঘর সত্যিই ঝকঝকে, চমক লাগবার মতো। নারী বর্জিত গৃহে এমন পরিচ্ছন্নতা আর সুরুচি আমাকে বিস্মিত করল। আরও একটা জিনিস আমি লক্ষ্য করলাম, প্রায় প্রত্যেক ঘরেই ওই মেয়েটির ছবি। তবে কি মেয়েটির কাছে প্রত্যাখ্যাত হয়ে জয়ন্ত নির্জন নিঃসঙ্গ জীবন বেছে নিয়েছে? জয়ন্তর মধ্যে অস্বাভাবিকতার প্রথম লক্ষণ আমি টের পেলাম যখন ও আমাকে বাইরের বাগান ঘুরে ঘুরে দেখাচ্ছিল। বড় বড় ফল গাছ ঋতুর ফলে ভরে আছে, কেউ খায় বলে মনে হয় না। একটা বড় কুল গাছ আমার চোখে পড়ল। অজস্র কুলে গাছটা ছেয়ে গেছে, আকারেও এত বড় যে সহজে চোখে পড়ে না। তার ওপর আবার রং ধরেছে, রসালো, লোভনীয়। ঠিক আমার সামনে একটা টোপা কুল গাছ থেকে টুক করে ঝরে পড়ল। আমি ওটা কুড়িয়ে মুখে দিতে যাচ্ছিলাম, কিন্তু জয়ন্ত এক ঝটকায় আমার হাত থেকে কুলটা ফেলে দিয়ে প্রায় চেঁচিয়ে উঠল, না না, ভগবানের দোহাই, এ গাছের পাতা পর্যন্ত ছোবেন না। আমি হতভম্ব হয়ে গেলাম। জয়ন্ত নিজেকে সামলে নিয়ে বলল, কিছু মনে করবেন না, আমি আপনার ভালোর জন্যই ওই কুলটা খেতে দিইনি। বাগানে আরও অনেক ফলের গাছ আছে, যত ইচ্ছা ফল খেতে পারেন, শুধু ওটি বাদে। আমি ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। জয়ন্ত যেন আপন মনেই বলল, গাছটা কতবার কেটে ফেলবো ভেবেছি, কিন্তু সাহসে কুলোয়নি। রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল প্রায় রাজকীয়। জয়ন্ত যে শুধু প্রচুর সম্পত্তির মালিক তাই নয়, একজন ভোজনবিলাসীও বটে। তার পরিচয় পেলাম খেতে বসে। মাংসের 4 রকম পদ, আর কি সুস্বাদু! মুখে দেওয়া মাত্র যেন গলে যেতে লাগলো। খেতে খেতে মামুলি কথাবার্তা হলো। আমরা আবার বসবার ঘরে এসে বসলাম। জয়ন্ত দামি সিগারেটের টিনটা আমার দিকে বাড়িয়ে নিজেও একটা ধরালো। তারপর মুচকি হেসে বলল, আপনি হয়তো ভাবছেন আমার মাথায় নিশ্চয়ই গোলমাল আছে। ইচ্ছে করলেই আমি শহরের বিলাস বৈভবের মধ্যে গা ভাসিয়ে দিতে পারি, নিদেন পক্ষে জীবনটা উপভোগ করতে পারি, কিন্তু তা না করে আমি লোকালয়ের বাইরে এই নির্জন বৈচিত্র্যহীন জীবন বেছে নিলাম কেন? আমি অপ্রস্তুত কণ্ঠে বললাম, না না। জয়ন্ত একটা হাত তুলে আমার কথায় বাধা দিয়ে বলল, আপনার চোখ মুখ কিন্তু তাই বলছে, তাছাড়া কুলের ব্যাপারটাও আছে। সিগারেটে একটা বড় টান দিয়ে জয়ন্ত আবার বলল, গাড়িতে আপনি বলছিলেন না আমার সঙ্গে দেখা হওয়া আপনার কপালে লেখা ছিল, ওটা আমার বেলায়ও প্রযোজ্য। হঠাৎ কি মনে করে গাড়ি থামিয়েছিলাম। অমন তো কত লোককেই পথ দিয়ে হাঁটতে দেখি, একজনের কাছে আমার সব কথা খুলে না বললে ঠিক স্বস্তি পাচ্ছিলাম না। আপনাকেই কেন জানি না সেই লোকটাই মনে হয়েছিল। আপনি কি বিরক্ত হচ্ছেন? না না, আমি সজোরে প্রতিবাদ করে উঠলাম। আমার বাবার কথাই আগে বলছি। জয়ন্ত আবার শুরু করল, তিনি এখানকার একজন মানী লোক ছিলেন। সবাই তাকে উদার পরোপকারী বলেই জানত। বাড়িতে কিন্তু তিনি ছিলেন একেবারে অন্য মানুষ, নির্দয়, নিষ্ঠুর। চাকর বাকররা তার ভয়ে সবসময় তটস্থ থাকত। বাবার নিষ্ঠুরতায় মায়ের বুক ভেঙে গিয়েছিল। অকালে আমি তাকে হারিয়েছিলাম। বাইরের লোকের কাছে বাবার রোগটা যে একটা ছদ্মবেশ তা আমার মা বুঝতে পেরেছিলেন। আমার স্বভাবও মায়ের মতনই হয়েছিল, তাই বাবার রাগের শেষ ছিল না। তিনি চেয়েছিলেন ছেলেও হবে তার মতন বেপরোয়া, নিষ্ঠুর। আমাদের পরস্পরের সম্পর্কটা কেমন যেন ঘৃণা আর বিদ্বেষের মতন হয়ে উঠেছিল, বিশেষ করে মায়ের মারা যাওয়ার পর। আমাদের এক পুরনো চাকর ছিল, বাবার ছোটবেলার আমলের।
অমন ভালো মানুষ হয় না জানেন। আমাকে সে খুব ভালোবাসত। সে খুব বুড়ো হয়ে পড়েছিল, আমার ঠাকুরদার সময়কার লোক, বুঝতেই পারছেন। বাবা একদিন সামান্য কারণে তাকে বরখাস্ত করে দিলেন। বেচারার কেউ ছিল না, আমাদের সংসারেই জীবনপাত করেছিল। মনের দুঃখে সে আত্মহত্যা করে। ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়। বাবার রূঢ় আচরণ আদালতে ওঠেনি। ওই ঘটনার পর বাবার সঙ্গে আমার তুমুল ঝগড়া হয়ে গেল। বাবা চাইতেন একছত্র আধিপত্য। তার রাজত্বে কারুর একটা টু শব্দ করার অধিকার থাকবে না। আমি টাকা পয়সার ব্যাপারে তার উপরে নির্ভরশীল ছিলাম। নিজের কোনো রোজগার ছিল না, তাই ইচ্ছা করলে তিনি আমাকে বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। আমাকে আরও বেশি হেনস্থা, লোকের চোখে হেয় করার সংকল্প তিনি এঁটেছিলেন। ওই ঘটনার কয়েক মাস পর বাবা মারা গেলেন। স্বাভাবিক মৃত্যু নয়, আত্মহত্যা। এবার কিন্তু ব্যাপারটা ধামাচাপা পড়ল না। বাবার শেষ লেখা একটা চিঠি পুলিশের হাতে পড়ল। তিনি লিখেছিলেন, আমার অকৃতজ্ঞতা, আমার স্বভাব আর চারিত্রিক দুর্বলতায় তার জীবনে চরম হতাশা এনে দিয়েছে। তাই ওই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে উনি বাধ্য হয়েছেন। আমাকে আদালতের কাঠগড়ায় উঠতে হয়েছিল। ছাড়া পেলেও সকলের ধিক্কারে আমি মর্মে মরেই গিয়েছিলাম। বাবা বাইরের লোকের কাছে প্রিয় ছিলেন, তাই তার মৃত্যুর জন্য আমিই যে নীতিগতভাবে দায়ী সে বিষয়ে কারুর মনে কোনো সন্দেহ ছিল না। সকলের চোখে আমি হেয় হয়ে গিয়েছিলাম। শুধু একজন আমার পাশে দাঁড়িয়েছিল, সে হলো অরুণা। আপনি হয়তো ওর ছবি দেখেছেন। আমি ঘাড় হেলিয়ে সম্মতি জানালাম। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম। আমি ওকে বিয়ে করব ঠিকই করেছিলাম। করেছিলাম বলছেন কেন? আমি জিজ্ঞেস না করে পারলাম না। আমি পিছিয়ে এসেছি, সে অন্য এক ব্যাপার। আপনি দেশ ভ্রমণে যেতে পারতেন, এখানকার বসবাস উঠিয়ে দিতে পারতেন। আমি উপদেশ দেওয়ার ভঙ্গিতে মন্তব্য করলাম। তা পারি না। বাবার উইলের নির্দেশে আমি এখানকার বাস ওঠাতে পারবো না, আর বছরের 11 মাস এখানেই থাকতে হবে। এই নির্দেশ অমান্য করলে সম্পত্তি, টাকা কড়ি সব কিছু আমার এক খুড়তুতো ভাই পাবে। বাবা সেসব চিন্তা করেই উইল করেছিলেন। আমাকে এখানে আষ্টে পিষ্টে বেঁধে রাখার জন্য কোনো ফাঁকি তিনি রাখেননি। নিজের কোনো রুজি রোজগার থাকলে হয়তো আমি এসব পায়ে ঠেলে চলে যেতাম। কিন্তু অরুণা দেবীর সঙ্গে বিয়েতে আপনি পিছিয়ে এলেন কেন? আমি নিজেকে আর সংযত রাখতে পারলাম না। উনি আপনাকে ভালোবাসতেন। ওকে বিয়ে করলে আপনি একজন মনের মতো সঙ্গিনী পেতেন। জয়ন্ত সঙ্গে সঙ্গে জবাব দিল না, একটু চুপ করে থেকে বলল, আমার মাথা খারাপের লক্ষণ দেখা দিয়েছে। জেনে শুনে একজনের জীবন আমি নষ্ট করতে পারি না। আপনি কি কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছেন? না, দরকার মনে করিনি। আপনার কথা শুনে আমার অবাক লাগছে, কারণ সত্যিই যাদের মাথা খারাপের লক্ষণ দেখা দেয় সাধারণত তারা তা বুঝতে পারে না, কিংবা বুঝলেও অন্যের কাছে গোপন রাখার চেষ্টা করে। হয়তো আমি অসাধারণ। জয়ন্ত নীরস কণ্ঠে জবাব দিল, আমার ধারণা আপনি মানসিক চাপের প্রতিক্রিয়ায় ভুগছেন, মানসিক রোগে নয়। আপনার ধারণা সত্যি হলে আমি খুশি হতাম। আমি আরও একটা রোগে ভুগছি, ইংরাজিতে যাকে আমরা ডিলুশন বলি। আর কুলগাছের ব্যাপারটা? আমি মৃদু কণ্ঠে প্রশ্ন করলাম। জয়ন্ত আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো, তারপর বলল, হয়তো তাই। দোতলায় একটা বড় ঘরে আমার শোবার ব্যবস্থা হয়েছিল। বড় একটা খাটে নরম গদির বিছানা। শোবার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে আমার ঘুমটা ভেঙে গেল। প্রথমে অপরিচিত পরিবেশে আমি কোথায় শুয়ে আছি ঠিক ঠাউর করতে পারলাম না।
ঘোরটা কেটে যেতেই আমি চমকে উঠলাম। পরিণত বয়স্কের একটা মুখ আমার উপর ঝুঁকে পড়েছে। চাঁদের আলোয় আমি স্পষ্ট দেখলাম হলদে, গোলপানা, কুটিল, নিষ্ঠুর একটা মুখ। ওটার ঠোঁট দুটো নড়ছিল, যেন কিছু বলতে চাইছে, কিন্তু আমি কিছু শুনতে পেলাম না। শুধু ফিসফিস করে একটা শব্দ আমার কানে এলো। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। চিৎকার করবার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে টু শব্দটি বেরোলো না। মাত্র 2-1 মিনিট, তারপরেই মুখটা মিলিয়ে গেল। মুখটা বেলুনের মতো যেন শূন্যে মিলিয়ে গেল। শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমার চোখে পড়ল না। তারপরেই আবার ওটা ভেসে এলো। ঠোঁট দুটো আবার নড়ে উঠল, কদাকার দুটি ঠোঁট। এবারও কোনো শব্দ শুনতে পেলাম না, কিন্তু ওটা কিছু বলতে চায় তা আমার কাছে স্পষ্ট হয়ে উঠল। ওটার কথাগুলো যেন কোনো অদৃশ্য মিডিয়ামের সাহায্যে আমার কানে পৌঁছে দেয়া হলো। কুল গাছটার দিকে তাকাও, কুল গাছটার দিকে তাকাও। নরম বিছানায় শুয়ে আমার শরীর কাঠের মতো শক্ত হয়ে গেল, ঘামে চাদর ভিজে গেল। মুখটা বোধহয় বুঝতে পারল আমি ওর কথা বুঝতে পেরেছি, কারণ তারপরেই ওটা অদৃশ্য হয়ে গেল। কয়েক মিনিট আমি স্থির হয়ে শুয়ে রইলাম, যেন নড়বার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছি। তারপরেই এক লাফে বিছানা ছেড়ে আমি উঠে পড়লাম। শোবার আগে লক্ষ্য করেছিলাম কুলগাছটা আমার মাথার সামনের জানলার ঠিক নিচেই। জানলাটা খোলাই ছিল। আকাশে অসংখ্য তারা আর পাণ্ডুর চাঁদের আলোয় বাইরে আলো ছায়ার লুকোচুরি চলছে। চারিদিক নিস্তব্ধ। একটা সূচ মাটিতে পড়লেও বোধহয় শব্দ হবে। শুধু কুলগাছের একটা মোটা ডাল নড়ার শব্দ হচ্ছিল। ডালটা নড়ার অবশ্য কারণ ছিল। ওটা থেকে কিছু একটা ঝুলছিল, একগাছা লম্বা দড়ি আর একটা মানুষের অস্পষ্ট চেহারা। দড়িটা ওটার গলায় এঁটে আছে। আমি শিউরে উঠলাম। এটাই কি ওই বিভৎস মুখটা আমাকে দেখতে বলছিল? আমি তাড়াতাড়ি জানলা থেকে সরে এলাম। বাকি রাতটুকু আমি আর ঘুমোতে পারলাম না। ঘরের মধ্যে পায়চারি করে কাটিয়ে দিলাম। ভোরের প্রথম আলোয় আমি বাগানে নেমে নিচে এলাম। কুলগাছটার তলায় দাঁড়িয়ে আমি হতবুদ্ধি হয়ে গেলাম। কিচ্ছু নেই। তবে কি আমি ভুল দেখলাম? অসম্ভব। আমি তারপর আর ঘুমোইনি, তাই সবটাই দুঃস্বপ্ন বলে উড়িয়ে দেওয়া যায় না। খানিক বাদেই জয়ন্ত বাগানে এলো। আমার মুখের ভাব লক্ষ্য করে ও বিস্মিত কণ্ঠে বলে উঠল, কি ব্যাপার, আপনাকে এত শুকনো দেখাচ্ছে কেন? রাতটা দুঃস্বপ্নের মধ্যে কেটেছে, আমি জবাব দিলাম। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল, আর মনে হলো যেন একটা হলদে কদাকার মুখ আমার উপর ঝুঁকে পড়েছে। সত্যি? জয়ন্ত প্রায় চেঁচিয়ে উঠল। ওর মুখে প্রচণ্ড বিস্ময় আর উত্তেজনার চিহ্ন ফুটে উঠেছে। শুধু মুখ, আর কিছু না? না, একটা গোল নিষ্ঠুর মুখ, আমি জবাব দিলাম। জয়ন্তর সর্বাঙ্গ উত্তেজনায় কাঁপতে লাগলো। তারপরের ঘটনা আমি জানি। মুখটা আপনাকে কুল গাছটার দিকে তাকাতে বলেছিল। আপনি কি দেখেছিলেন বলতে হবে না, তবে ব্যাপারটা আমার কল্পনা নয়। ভগবানকে ধন্যবাদ, সব সত্যি। আগে আমি বিশ্বাস করিনি। আপনি যে মুখটা দেখেছিলেন তা আমার বাবার মুখ, আর যাকে আপনি দেখেছিলেন সে হলো রামুদাদা, আমাদের সেই পুরনো চাকর। তারা দুজনেই ওই কুল গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল।
আপনি আমার কি উপকার যে করলেন তা হয়তো আপনি বুঝতে পারছেন না। উত্তেজনায় জয়ন্ত আমার দুহাত চেপে ধরল। আমার নিদারুণ অভিজ্ঞতায় আপনি বেশ খুশি হয়েছেন মনে হচ্ছে। আমি একটু রাগত কণ্ঠেই বললাম, আমার কথা ভাবুন, রোজ রাতে আমাকে ওই দুঃস্বপ্নের মধ্যে কাটাতে হয়। জয়ন্ত আমাকে প্রবোধ দিতে চাইল। বুঝলাম, আমারও যাতে ওই অভিজ্ঞতা হয় তাই আপনি যেচে আমাকে আতিথ্য দিয়েছিলেন। আমি একটু ঠেস দিয়েই বললাম, আপনি বুঝতে পারছেন না। জয়ন্ত প্রতিবাদের সুরে বলে উঠল, আমি ছাড়া অন্য কেউ ওটা দেখেছে কিংবা দেখতে পারে কি না এটাই আমি জানতে চেয়েছিলাম। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। আমি একটু বিমূঢ়ের মতোই বললাম, আপনার কাছে আমি আর লুকোবো না। আমি ইচ্ছে করেই আপনাকে ওই ঘরে শুতে দিয়েছিলাম। ওটা আমারই শোবার ঘর। আমি ছাড়া ওই ঘটনার প্রত্যক্ষ দোষী আর কেউ হয় কি না তা আমি পরখ করতে চেয়েছিলাম। আমি তখনও অবুঝের মতো তাকিয়ে আছি দেখে জয়ন্ত বলল, বুঝতে পারলেন না? আমি ভেবেছিলাম আমার মাথায় গোলমাল দেখা দিয়েছে, আমি পাগল হয়ে যাচ্ছি। কিন্তু আপনিও ওটা দেখাই প্রমাণ হলো আর 5 জনের মতোই আমি সুস্থ স্বাভাবিক। এখন আমি নিশ্চিন্ত মনে আবার অরুণার কাছে ফিরে যেতে পারবো। আপনি আমাকে নতুন জীবন দান করলেন, তার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। শুনলেন রাতের হাতছানি, রচনা মঞ্জিল সেন, জয়ন্তর চরিত্রে অমিত এবং গল্প পাঠ ও বাবার ভূমিকায় অতনু, এডিটিং, সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু। শেষ হলো রাতের হাতছানি। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরিবল উইকেন্ড।